জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় 7 জনের মৃত্যুদণ্ড। নোয়াখালীতে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় চাচাতো ভাইয়ের ফাঁসির রায়। মৌসুমী নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও ঝোড়ো হাওয়া। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে চলার নির্দেশ। রংপুরে 650 একর জমি লিজের আবেদন প্যারাগন গ্রুপের। বসতভিটা আবাদি জমি হারানোর আতঙ্কে চরের বাসিন্দারা, চলছে আন্দোলন। প্রতিহত করার জন্য জীবন দেব, তবু জমি আমরা দেব না। আমার সব কামলা খাটি যদি খায় তো বাড়িটাও যদি না থাকে তাহারা থাকবো কোটে। দয়া করে মানুষকে নিঃস্ব করবেন না, তাহলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। কুড়িগ্রামে বেড়েই চলেছে বাল্যবিয়ে। অল্প বয়সে গর্ভধারণ ও প্রসবের কারণে বাড়ছে মা ও শিশু মৃত্যুর ঝুঁকি। আমার ক্লাস 7-এ বিয়ে আবার 6 বছর হল, 2টা বাচ্চা। অপ্রাপ্তবয়স্ক মা কোমরের হাড়গুলো চাপা থাকে, ওদের ক্ষেত্রে এই প্রলং লেবার, অবস্ট্রাটেড লেবার নামক ঝুঁকিগুলো হচ্ছে। উপকূল বিল হাওর থেকে কমেছে দেশি মাছের যোগান। আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় এলসি খোলা কমিয়েছে ব্যবসায়ীরা। আমন্ত্রণ, বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। 3 জেলায় গৃহবধূ ও শিশু ধর্ষণ মামলার রায়ে 8 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন দেওয়া হয়েছে 2 জনকে। এদের মধ্যে 2025 সালে জামালপুরের বকশীগঞ্জে গৃহবধূকে ধর্ষণ মামলার রায়ে 7 জনকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ডের সাজা। এদিকে 9 বছর আগে শরীয়তপুরে শিশু রিমা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজা বাতিল করে 2 জনকে খালাস ও 2 জনকে যাবজ্জীবন দিয়েছে হাইকোর্ট। 2025 সালের 25 মে জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। তোলপাড় শুরু হয় জেলা জুড়ে। ঘটনার প্রায় 14 মাস পর রায় ঘোষণা হলো আলোচিত মামলাটির। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। 7 আসামিকে দেয়া হয় মৃত্যুদণ্ড, পাশাপাশি 1 লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে আসামিদের। ফাঁসির দণ্ডপ্রাপ্ত 7 আসামি কারাগারে রয়েছে, খালাস পেয়েছে 1 জন। রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। রাত 1:10 থেকে 3:50 নিরক্ষয়াতে জোর করে তাকে টানে নিয়ে ফরিদউদ্দিনের বাড়িতে পালাক্রমে দর্শন করে। আসামি 8 জনই উপস্থিত ছিল। 8 জনই উপস্থিত ছিল। 1 জনকে ইদ্রিসকে খালাস দিয়েছে আর 7 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। মৃত্যুদণ্ড মোতাবেক তাদের জেল হাজতে প্রেরণ করেছে। নোয়াখালীর চাটখিলে শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে তার চাচাতো ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে 1 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এই রায় ঘোষণা করেন। রায়ের প্রতি সন্তুষ্ট হয়েছি। এই রায়টা যেন দ্রুত কার্যকর করিয়া তার ফাঁসি দেওয়া হয়। আমি চাই দ্রুত হয় এই আসামির ফাঁসি। জনগণে এই লাশ দেখতে যেন পায় সরাসরি। মামলার বিবরণী জানা যায় 2022 সালের 24 মার্চ বাড়ি থেকে নিখোঁজ হয় আসমা। 9 দিন পর বাড়ির পেছনের সেপটিক ট্যাঙ্ক থেকে আসামির তথ্যের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের চাচাতো ভাই শাহাদাতকে গ্রেফতার করা হয়। তদন্তের সময় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয় শাহাদাত। রায়ের পর্যায়ে নিয়ে আসার জন্য অক্লান্ত পরিশ্রম করেছি। সকলের চেষ্টায় একটা ন্যায্য বিচার আজকে আদালত প্রতিষ্ঠিত করে ঘোষণা দিয়েছেন। গোপালগঞ্জে 8ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় 1 নারীসহ 2 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 2020 সালের 3 অক্টোবর শিশুটিকে পিঠা বানানোর লোভ দেখিয়ে পাশবিক নির্যাতন করা হয়। 2020 সালের মামলা, আজকে 6 বছর পরে এই মামলাটির রায় হলো। এই রায়ে আমি মনে করি যে বর্তমান সময়ে ধর্ষণ যেভাবে মহামারী আকার ধারণ করেছে তাতে একটি দৃষ্টান্ত স্থাপন হলো। এই মামলায়
মোট বাদী ভিকটিম সহ ডাক্তার এবং আইও দিয়ে মোট 13 জন সাক্ষী হয়। আমি সমস্ত সাক্ষীদের জেরা করেছি, বিজ্ঞ আদালত জবানবন্দি রেকর্ড করেছে। এদিকে 9 বছর আগে শরীয়তপুরে স্কুল ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ডের সাজা বাতিল করে 2 জনকে খালাস ও 2 জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন হাইকোর্ট। জারিন অর্নি, যমুনা নিউজ। মৌসুমী নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। দেশের 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে 4 দিন ধরে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে পুনরায় 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় এলাকার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে আমরা বিস্তারিত জেনে আসব। বরগুনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফেরদৌস খান ইমন। ইমন, এখনকার আবহাওয়ার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? কিছু জায়গায় তো বেড়িবাঁধ বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, সেখানকার পরিস্থিতি একটু জানতে চাই। মারফি, এই মুহূর্তে বৃষ্টি যদিও থেমে গেছে, কিন্তু আকাশের যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি শুরু হতে পারে। তো আমরা গত 2 দিন ধরে দেখতে পাচ্ছি যে সকাল থেকে কখনো বৃষ্টি, ঘন বৃষ্টি হচ্ছে, মাঝারি বৃষ্টি হচ্ছে। মূলত 2 দিন ধরে কিন্তু এই উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে এবং নিম্নচাপের প্রভাবে কিন্তু এই যে বরগুনার যে 3টি নদী রয়েছে, বলেশ্বর, বিষখালী এবং পায়রা, 3টি নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। জোয়ারের সময় পানি বৃদ্ধি পায় এবং বেড়িবাঁধের বাহির পাশে যারা থাকেন, মূলত নিম্ন অঞ্চল, সেখানে প্লাবিত হয়। এবং এখান থেকে আমরা মূলত এলাকায় কিন্তু বেশিরভাগ মানুষই জেলে, যারা গভীর সমুদ্রে মাছ শিকার করে এবং সমুদ্রে মাছ শিকার করতে যাওয়ার পরে কিন্তু তারা অনেকটা এই আপনার নিম্নচাপের প্রভাবে যে সমস্যার সৃষ্টি হয়েছে, সমুদ্র উত্তাল হয়ে যায় এবং 58 দিনের নিষেধাজ্ঞার পর যে তারা সমুদ্রে গিয়েছিল তারা কিন্তু অনেকেই কুলে ফিরে এসেছে এবং অনেকেই আবার যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল, যারা কিন্তু বাজারঘাট সকল কিছু কিন্তু ট্রলারে করেছিল, কিন্তু তারাও এখন যেতে পারছে না এবং সুন্দরবন সহ বিভিন্ন স্থানে এই নিরাপদে তারা আশ্রয় নিয়েছে, যেটি জানিয়েছেন এখানকার ট্রলার মালিক সমিতি। এবং এখানকার যে পানি উন্নয়ন বোর্ড, পানি উন্নয়নের বোর্ড থেকে আমাদেরকে জানিয়েছেন যে 14 কিলোমিটার বেড়িবাঁধ খুবই ঝুঁকিপূর্ণ। যদি বাতাসের তীব্রতা এবং পানির উচ্চতা বৃদ্ধি পায় তাহলে সেখান থেকে বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে এবং 44 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে ভাঙন প্রবলিত। এই ছিল বরগুনা থেকে মারফি। ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। গাজীপুরের কালীগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী পলাশ প্রধান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পলাশ, কর্মসূচি সম্পর্কে একটু বিস্তারিত তথ্য আপনার কাছে জানতে চাইছি। এখানে তারা উপস্থিত হচ্ছে পদযাত্রা শেষ করে, তারা এখন সমাবেশে যোগ দিয়ে যোগ দিয়েছে একে একে যারা নেতাকর্মী ছিল। এবং আমরা দেখতে পাচ্ছি এনসিপির বিভিন্ন জেলার নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছে। তারা মাসব্যাপী যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে গাজীপুর থেকে শুরু করছে। তারা বলছে পরিমাণের খাদ্যদ্রব্য সেটি তারা নিয়ন্ত্রণ নিয়ে আসবে এবং দাবিতে কিন্তু তারা কিন্তু আসলে বক্তব্য দিচ্ছে। তারা বলছে দেশের আবার আসলে অস্থিরতা হচ্ছে, তার জন্য তারা আবারও মাঠে নামবে এমনও হুঁশিয়ারি দিচ্ছে। এখানে যারা এনসিপি উচ্চতর যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু একে একে বক্তব্য দিচ্ছে। তারা বলছে যে আজকে থেকে গাজীপুরের এই কালীগঞ্জ থেকে তারা আনুষ্ঠানিকতা শুরু করেছে, সেটি 64 জেলায় শেষ করবে। সেটি পর্যায়ক্রমে খাদ্যদ্রব্য রয়েছে, বিদ্যুৎ, তেল যেটি আসলে ঊর্ধ্বগতি রয়েছে সেটি যেন আসলে স্বাভাবিক থাকে, সেই আলোকে তারা তাদের যে বিক্ষোভ সেটি আসলে শুরু করবে। এখানে আমরা দেখেছি যে এখন পর্যন্ত তাদের যে এনসিপির যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু আসলে বিভিন্ন আসলে পর্যায়ক্রমে কিছু খন্ড খন্ড মিছিল আকারে এই সমাবেশে যোগ দিয়ে
আসতে শুরু করেছে। আমরা দেখেছি জেলায় এক একটি পৌরসভা ইউনিয়ন গিয়ে তাদের যে বার্তাগুলো হচ্ছে সেই বার্তাগুলো আসলে পলাশ, আমরা শুনছিলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। রংপুরের গঙ্গাচড়ায় প্রায় 650 একর জমি লিজ নেয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করেছে শিল্প প্রতিষ্ঠান প্যারাগন গ্রুপ। এরই মধ্যে মাঠ পর্যায়ে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে জেলা ও উপজেলা প্রশাসন। এদিকে বসতভিটা ও আবাদি জমি হারানোর আতঙ্কে চরের বাসিন্দারা লিজ যেন না দেয়া হয় সেজন্য মানববন্ধন আন্দোলন করছে তারা। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছে ক্ষুব্ধ বাসিন্দারা। রংপুর গঙ্গাচড়ার পূর্ব ইসলি গ্রামের গৃহবধূ সুফিয়া বেগম দীর্ঘদিন ধরে তার সংসার চলছে জমি আবাদ করেই। সেই জমিও লিজ দিতে যাচ্ছে সরকার। এমন খবরে সুফিয়ার রাতের ঘুম হারাম। এখানে যদি আমার সব কামলা খাটি যদি খায় তো বাড়িটাও যদি না থাকে তাহারা থাকবো ঘটে, আমার তো দুর্গতি হয়ে যাবে। 40 সাল চরের দুলামিয়া এবং জয়রামোঝা গ্রামের আব্দুল মান্নানের কপালেও দুশ্চিন্তার ভাঁজ। পূর্বপুরুষের ভিটেমাটি এবং আবাদি জমি হারানোর আতঙ্ক তাদের। 1.5 একর মাটি আমরা ভাই এলাম 4টে, এটা আবাদ করি, মাটি নাড়ি চাড়ি খাই। এখন তাকেও যদি সরকার নেয় তাহলে আমরা কোথায় যাব? প্রতিহত করার জন্য জীবন দেব, তবু জমি আমরা দেব না। এই উৎকণ্ঠার কারণ শিল্প প্রতিষ্ঠান প্যারাগন গ্রুপ। গত 5 মে গ্রুপের এমডি প্রধানমন্ত্রীর কাছে জমি লিজের জন্য আবেদন করেন। সেখানে মহিপুর মৌজায় 482 এবং ইসলি মৌজায় 154.67 একর জমি লিজের জন্য চাওয়া হয়। এই দুই মৌজায় 1000-এরও বেশি পরিবারের বসবাস। রয়েছে ধর্মীয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। জমি আবাদ করে দিয়েছে, জন সওয়া ফওয়া নিয়ে খাই, সেই জমি ওরা নিতে চায়, তাকে ওরা দেবো? এখানে জমি ছাড়া কোনো নামবে দিবেন নাই, কোনো কারখানা টানা খাইলে চলবেন নাই, তাতে যদি মরা রাজি হয় মর্ম। আমরা বউ ছাড়া কীভাবে পালবো? আমরা এতদিন কষ্ট করে এসেছি, এখন আমরা বৃদ্ধ হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আমরা আর কষ্ট করতে চাই না। আমরা আমার সরকারকেও বলবো যে আমরা এরা চাই না। যদি জমি যেতে পারছি জীবন থেকে আমার লাভ কি? অত কর্ম করার জায়গায় থাকবে না, আমরা করবো কি? দেখো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিছে, আমাদের এটার দরকার। আমাদের এত এই প্যারাগন কোম্পানির দরকার নেই ভাই, আমরা এটা চাই না। আমরা যদি আমাদের যদি সর্বসংগত বসত ভিটায় জায়গা, তাহলে আমরা কি করে খাবো? এরই মধ্যে জমির তথ্য উপাত্ত সংগ্রহ করেছে জেলা ও উপজেলা প্রশাসন। আতঙ্কিত বাসিন্দারা নেমেছেন আন্দোলনে। জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছেন স্মারকলিপি। স্থানীয়দের মানববন্ধনের সাথে সংহতি জানিয়েছেন রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরাও। আমাদের এই জমির জন্য কোনো প্রকার কোনো প্যারাগন কোম্পানি বা অন্যান্য কোম্পানি এখানে যেন কোনো হস্তক্ষেপ করতে না পারে। এখানে যদি যে কেউ আসে এই জমি যদি কাউকে দেওয়া হয়, এই এলাকার মানুষ জান দেবে, 1 সুতা জমি কাউকে দেবে না। এই জমির জন্য হাত বাড়াবেন না, দয়া করে মানুষকে নিঃস্ব করবেন না, তাহলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। আর সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হোক সেটা আমরা চাই না। মাঠ জরিপের সময় সরকারি কর্মকর্তাদের সাথে উপস্থিত ছিলেন প্যারাগন গ্রুপের ডিজিএম সুজিত কুমার, কিন্তু মোবাইলে অস্বীকার করে বললেন তিনি সেখানে ছিলেন না। জমি লিজের বিষয়েও কিছু বলতে রাজি হননি সুজিত। না না না, আমি ছিলাম, আমি এই সম্বন্ধে বলতে পারবো না, আমি জানি না, ঠিক আমি এই সম্বন্ধে কিছু জানি না। জেলা ও উপজেলা প্রশাসন বলছে প্রধানমন্ত্রীর দপ্তরে প্যারাগন গ্রুপের আবেদনের প্রেক্ষিতেই জমির তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। সেই প্রতিবেদন পাঠানো হবে প্রধানমন্ত্রীর দপ্তরে। তবে জনস্বার্থ যেন ক্ষুণ্ণ না হয়, প্রতিবেদনে সে বিষয়টিও নজরে রাখা হবে। প্যারাগন গ্রুপ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এই আমাদের গঙ্গাচড়া উপজেলা লক্ষ্মীটারি ইউনিয়নে 2টি মৌজায় কিছু জমি চেয়েছে। যদি আমরা দেখি এই যে বন্দোবস্তের কারণে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে অথবা সাধারণ মানুষ ক্ষুব্ধ হতে পারে, এই ধরনের কোনো কাজ আসলে আমরা করতে চাই না। ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করা 2 মৌজার সাধারণ মানুষের দাবি, তাদের আবাদি জমি এবং বাপ দাদার ভিটেমাটি যেন বেহাত না হয়। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। কুড়িগ্রামে বাল্য বিয়ের হার বেড়েই চলেছে। শুধু গ্রাম নয়, এই প্রবণতা এখন শহরেও ছড়িয়েছে। চিকিৎসকদের দাবি, অল্প বয়সে গর্ভধারণ, প্রসবের কারণে মা ও শিশু মৃত্যুর ঝুঁকি অনেকাংশেই বেড়েছে। এসব ঝুঁকি বিবেচনায় নিয়ে বাল্য বিয়ে না দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।
আলো ঝলমলে আয়োজন, সাজসজ্জা আর উৎসবের আমেজ দেখে বোঝার উপায় নেই এই বিয়ের আসরের কোণে এখনো অপ্রাপ্তবয়স্ক। শুধু শহরে নয়, কুড়িগ্রামের চরাঞ্চল থেকে দুর্গম জনপদে প্রকাশ্যে কিংবা গোপনে অহরহ ঘটছে বাল্যবিয়ে। সাম্প্রতিক বিভিন্ন সরকারি ও বেসরকারি জরিপ বলছে জেলায় 18 বছরের নিচে বিয়ের হার প্রায় 51%, আর চরাঞ্চল ও দুর্গম এলাকায় এই হার পৌঁছেছে 78%। আমার ক্লাস 7-এ বিয়েছে, বিয়ে আবার 6 বছর হল, 2টা বাচ্চা। আমাদের স্কুলে প্রায় এডমিশন হয় 60 থেকে 70 জন 6-এ, কিন্তু বিয়ে হতে হতে দেখা যায় যে এসএসসি পর্যন্ত প্রায় 20 থেকে 30 জন এসএসসি পর্যন্ত যেতে পারে। সংশ্লিষ্টদের মতে কুড়িগ্রামে বাল্যবিয়ের অন্যতম কারণ দারিদ্রতা, কর্মসংস্থানের সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগে জেলার দারিদ্রতার হার বেড়ে দাঁড়িয়েছে 31.13%। অর্থনৈতিক চাপে অনেক পরিবার মেয়েকে অল্প বয়সেই বিয়ে দিয়ে দিচ্ছে। অন্যদিকে কিশোর কিশোরীদের প্রেমের সম্পর্ক থেকে পালিয়ে বিয়ের ঘটনাও বাড়িয়ে দিচ্ছে এই প্রবণতা। ফেসবুক, তারপর ভিডিও ইত্যাদিতে নানাবিধ সম্পর্কেও জড়িত হয়ে অগ্রিম বিবাহ বা বাল্য বিবাহ আমরা যেটা বলি এরকমের শিকার হচ্ছে। বাল্যবিবাহের হার বেড়ে যাওয়ার কারণ হচ্ছে অসচ্ছলতা, নদী ভাঙন, কর্মহীন মানুষের ব্যাপকতা, আর্থিক অসচ্ছলতা, এগুলোই মূলত বাল্যবিবাহ বৃদ্ধির কারণ বলে আমি মনে করি। শুধু দারিদ্রতা নয়, নদী ভাঙনও হয়ে উঠেছে বাল্যবিয়ের বড় কারণ। প্রতি বছর জেলায় প্রায় 2500 পরিবার নদী ভাঙনে গৃহহীন হয়। ভিটেমাটি হারিয়ে অন্য এলাকায় গিয়ে নিরাপত্তাহীনতায় ভোগা পরিবারগুলো অনেক সময় মেয়েদেরকে অল্প বয়সেই বিয়ের সিদ্ধান্ত নেয়। এখন তো ভিডিও কলে বিয়ে হচ্ছে, এই জায়গার মানুষ আরেক জায়গায় যায় বিয়ে করতে আসে, মুন্সি ডাকে কলেমা পড়ে বিয়ে করে নেবেন। মানুষের হাতে এখন টাকা পয়সা নাই, খুব অভাব, এই কারণে সংসার চালাইতে পারে না, তার ফলে অল্প বয়সে বিয়ে দেয়। চিকিৎসকরা বলছেন অল্প বয়সে বিয়ে হলে প্রসবজনিত সমস্যা, মা বাচ্চার পুষ্টিহীনতা সহ অনেক রকম স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। নবজাতক হতে পারে বিকলাঙ্গও, পাশাপাশি মা নবজাতকের মৃত্যু ঝুঁকি তো রয়েছেই। অপ্রাপ্তবয়স্ক মা, কোমরের হাড়গুলো চাপা থাকে, ওদের ক্ষেত্রে এই পোলং লেবার, অবস্ট্রাটেড লেবার নামক ঝুঁকিগুলো হচ্ছে প্রসবকালীন সময়ে। এবং দীর্ঘক্ষণ ধরে পোলং লেবার বা অবস্ট্রাটেড লেবার থাকার কারণে ওদের প্রস্রাবের নালী এবং মাসিকের রাস্তার মধ্যে একটা সংযোগ স্থাপন হয়ে যায়, যেটাকে আমরা ফিস্টুলা বলতেছি। 2022 থেকে 2025 সাল পর্যন্ত জেলায় বাল্যবিয়ে হয়েছে সব মিলিয়ে 452টি। জারিন অর্নি, যমুনা নিউজ। সাতক্ষীরায় গাছের চারা ও সার বিতরণে অনিয়ম নিয়ে যমুনা টেলিভিশন সংবাদ প্রচারের পর কৃষি কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাইদ শুভ্রকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। খুলনা আঞ্চলিক কার্যালয় থেকে 3 সদস্যের আলাদা তদন্ত টিম গঠন করা হয়েছে বলে জানান আঞ্চলিক কার্যালয়ের প্রধান রফিকুল ইসলাম। অভিযোগ রয়েছে, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক কৃষককে 600 টাকা মূল্যের জৈব সারের পরিবর্তে 480 টাকার সার বিতরণ ও 50 টাকার বাঁশের খুঁটির পরিবর্তে 10 টাকা মূল্যের খুঁটি বিতরণ করেন আবু সাইদ। এতে কয়েক লাখ টাকা দুর্নীতি প্রতীয়মান হয়। এসব নিয়ে গত 1 জুলাই যমুনা টেলিভিশন একটি সংবাদ প্রচার করে। পঞ্চগড়ে জমির মালিকানা দাবি করে নদী পার ঘেঁষা সড়কে বৃক্ষরোপণ করেছে প্রভাবশালী কয়েকটি পরিবার। এতে গেল 1 মাস ধরে বন্ধ সড়কটি। বিপাকে পড়েছে গ্রামের 2 থেকে 300 পরিবার। এ বিষয়ে অভিযোগ করেও সমাধান না পাওয়ায় হতাশ তারা। এদিকে উপজেলা প্রশাসন বলছে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চগড় সদর উপজেলার সন্ন্যাসীপাড়া গ্রাম, তালমা নদীর পার ঘেঁষা এই সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, পথচারী, কৃষক সহ গ্রামের 2 থেকে 300 পরিবারের যাতায়াত। গত কয়েক বছরে নদী ভাঙনে 12 ফিট সড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে তা সংরক্ষণের জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন করে এলাকাবাসী। গত অর্থবছরে 27,67,000 টাকা ব্যয়ে 100 মিটার এলাকায় জিও ব্যাগ দিয়ে নদীর তীর রক্ষায় কাজ করা হয়। এর ফলে সংকুচিত হয়ে যায় নদীর পার ঘেঁষা সড়কটি। এর মধ্যে নদী তীরবর্তী জমি নিজেদের দাবি করে সেখানে গাছ রোপণ করে প্রভাবশালী কয়েকটি পরিবার। এতে যান চলাচল বন্ধ সহ ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ। এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, বাচ্চা কাচ্চারা লেখাপড়া করতে পারছে না, রাস্তা দিয়ে নদী পড়ে যাচ্ছে। সামনে গুরুস্থান আছে, ওইখানে আমরা লাশটা নিয়ে যাব।
এরকম আমাদের নেওয়ার মতো নেওয়ার নাই। একটা রুগী যে নিয়ে যাবো নিতে পারতেছি না আমরা। বাচ্চাগুলা বার হইলে বলে কি যে সুপারি চুরি করছে, ফল আনতে চুরি করছে, সুপারি গাছ ভেঙে ফেলছে, দাও নিয়ে বাইর হয়। আমার স্বামী অটো চালায়, এখন এই রাস্তা আটকানোর কারণে আমাদের গাড়ি চালাইতে তো সমস্যা। তবে অভিযুক্তদের দাবি সড়কে নয় বরং নিজেদের জমিতেই গাছ লাগিয়ে বাঁশের বেড়া দিয়েছেন তারা। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্প বাস্তবায়নের সময় এ বিষয়ে কোনো আপত্তি জানায়নি জমির মালিকানা দাবিদাররা। এটা কিনা জমিন, আমার 12 ফিট রাস্তার নিচে পড়ে গেছে, 12 ফিট আমার উপরে আছে। আমার এখানে 1.5 বিঘা জমিন কিনছি আমি সরকার আসছে এখানে বাজেট নিয়ে রাস্তা বাঁধার জন্য। আমি বলছি যে ভাই রাস্তাটা তো এটা আমার, ভাঙে পড়ে গেছে আমার, আপনারা পিছায় রাস্তা বাঁধেন। কাজটি যখন বাস্তবায়ন করা হয় তখন স্থানীয় জনগণের সহিত আলোচনা করা হয় এবং অত্র এলাকায় যে মানুষের যে রাস্তার বা জমির বিষয়ে যে ক্ষতিপূরণ, এই বিষয়ে আমাদের কাছে কখনো দাবি করা হয় নাই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এটা আমি যে রিপোর্টটা তার নামে, রাস্তাটা ব্যক্তিগত না সরকারি, বিস্তারিত দেখার জন্য আমি দিয়েছি। তহসিলদার জানালে তারপরে আমরা কোনো পদক্ষেপ নিতে পারবো আর কি। রিপোর্ট আসলে যদি সরকারি রাস্তা হয় তাহলে আমরা খুলে দেওয়ার উদ্যোগ নিব, আর যদি ব্যক্তিগত হয় তাহলে আসলে সবার সাথে বসে মীমাংসা দিকে যেতে হবে আর কি। সড়কটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি ভুক্তভোগীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। দিবসটি উপলক্ষে পাবনায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তা শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এ সময় তিনি গ্রামীণ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি সহ পল্লী উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পল্লী উন্নয়ন দলের উদ্যোক্তা ও কৃষক সমবায় সমিতির সদস্যদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় পালিত হয়েছে পল্লী উন্নয়ন দিবস। জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। তিনি জানান, গ্রামীণ উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগের সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক। পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী 1 আসনের সংসদ সদস্য। তিনি বলেন, উন্নত বাংলাদেশ গড়তে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কৃষিভিত্তিক উন্নয়ন অপরিহার্য। গ্রামীণ এলাকা উন্নয়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে সমবায়ের সফলভোগী সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং সবুজ শ্যামল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সকালে সোনারগাঁও উপজেলা স্টেডিয়ামে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী 5 বছরে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ করার যে উদ্যোগ নিয়েছে তার সামনে রেখে সোনারগাঁয়ে 2 লাখ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ সময় তিনি প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে গাছ তুলে দিয়ে তাদের নিজ নিজ বাড়িতে যত্ন সহকারে রোপণ করার আহ্বান জানান। মাননীয় প্রধানমন্ত্রীর যে 25 কোটি গাছ বিতরণ লাগানোর যে প্রতিশ্রুতি, এইটা বাংলাদেশের আমরা সকল প্রশাসন থেকে দৈরা সকল এমপি এবং যারা এই বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তি আছে, নাগরিক আছে, সবাই আমরা এই 25 কোটি গাছ বাংলাদেশে লাগাবো এই 5 বছর ইনশাল্লাহ। মাছের বাজারে চলছে যোগান সংকট।
দোকানীদের দাবি উপকূল বিল ও হাওড়া অঞ্চল থেকে আগের তুলনায় কম মাছ আসছে। পাশাপাশি আমদানি শুল্ক বৃদ্ধির কারণে এলসি খোলা কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। সবকিছু মিলিয়ে দাম ঊর্ধ্বমুখী। তবে ক্রেতারা বলছেন নানা অজুহাতে বছর জুড়েই চড়া থাকে বাজার। ছোট কিংবা বড় বাজারে সব ধরনের মাছই ঘাটতি দেখা যাচ্ছে। উৎপাদন ব্যবস্থায় ত্রুটির কারণে খাল বিল নদীতে আশানুরূপ বাড়ছে না মাছের উৎপাদন, তেমনি উচ্চ শুল্কের কারণে আমদানি বাধাগ্রস্ত হচ্ছে। প্রতিবেশী দেশ থেকে একসময় নানা ধরনের মাছ এলেও শুল্ক বৃদ্ধির কারণে অনেকটা থমকে গেছে। চলতি বাজেটে মাছ আমদানিতে শুল্ক হার বৃদ্ধি পেয়েছে সর্বোচ্চ 70% পর্যন্ত। এতে স্থলবন্দর দিয়ে ভারত থেকে কমেছে মাছ আমদানি। বেনাপোলে আগে যেখানে গড়ে প্রতিদিন 25 থেকে 30 মাছ ভর্তি ট্রাক আসতো, এখন আমদানি সেখানে নেই বললেই চলে। বর্তমান বাজেটে 15% ভ্যাট সহ আরডি 2%, অর্থাৎ টিটিআই দেখা যায় 23%-এর কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। ডিউটি বাড়ার কারণে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, তেমন মাছের বাজারেও কিন্তু এর প্রভাব পড়েছে। গত বছর ছিল 46% ডিউটি, এবছর হচ্ছে 70% ডিউটি। আমদানিকারক এবং হচ্ছে ক্রেতারা আসলে এদিক থেকে আমদানিকারক এক কথায় মুখ ফিরিয়ে নিচ্ছে। জলবায়ু পরিবর্তন, নদীতে মেগা প্রকল্প বাস্তবায়ন এবং অনিয়ন্ত্রিত ফিশিং ট্রলারের পরিচালনা করায় মিঠা পানি এবং সামুদ্রিক মাছ আহরণে বিরূপ প্রভাব পড়েছে। উপকূল ও হাওড় অঞ্চলে পর্যাপ্ত মাছের দেখা মিলছে না। এখন নদীতে মাছ অনেকটাই কম, জেলেদের জালে মাছ ধরা পড়তে আসে না, কিন্তু মোকামে অনেকটা চাহিদা, আমরা ওই পরিমাণ মাছ দিতে পারতে আসি না। কম কারণে মাছের দাম একটু বেশি। প্রতি কেজি যে ইলিশ মাছটা, প্রতি কেজি ইলিশ মাছ 2800-3000 টাকা কেজি। এখন আসলে বর্ষা মাসে আসলে মাছের পরিমাণ বেশি হওয়ার কথা, কিন্তু সেই পরিমাণে আসলে আমরা দেশি মাছ পাচ্ছি না। মাছের একটা সংকট আছে দেশি মাছের, বিশেষ করে, এবং দেশি মাছের শহরের তুলনায় গ্রামের বাজার একটু কম হলো। শহরের যে দেশি মাছের দাম সেটা সাধারণ মানুষের নাগালের বাইরেই বলা যায়। বিক্রেতাদের দাবি, রাজধানীর বিভিন্ন বাজারেও মাছের যোগানে ভাটা পড়েছে, দামও ঊর্ধ্বমুখী। মানভেদে প্রতি কেজি মাছের দাম বেড়েছে 50 থেকে 150 টাকা পর্যন্ত। নদীর যে সমস্ত মাছটা আমদানিটা একটু কম, যে পরিমাণ হওয়ার কথা ছিল এই পরিমাণ না, পাইতাছি না। বিদায় প্রত্যেকটা মাছে আপনার 50 টাকা 100 টাকা পার কেজিতে বেশি দিয়ে আমরাই কিনে আনতাছি, এরপরে পর্যাপ্ত পাইতাছি না। মাছ যত বেশি হইবে এত দাম কমবো, যত কম হইবে এত দাম বাইরে যাবো, কিছু করার না। মহল্লা একটু দাম আরো বেশি, মহল্লা থেকে এখানে আসলে আরো একটু সস্তা পাইলেও কিন্তু অনেক কষ্ট হয় আমাদের চলা। সঠিক পরিকল্পনা করা গেলে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হতে পারে এই মৎস্য খাত। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন জেলায় বড় পর্দায় ব্রাজিল নরওয়ের ম্যাচ উপভোগ করেছেন সমর্থকরা। তবে উৎসবের রাত পাল্টে যায় হতাশার ভরে। হৃদয় বিদারক পরাজয়ের পরও প্রিয় দলের পাশে থাকার অঙ্গীকার সবার মুখে। জানান আরও আত্মবিশ্বাস আর শক্তি নিয়ে পরের বিশ্বকাপ আসরে ফিরবে ব্রাজিল। খেলা শুরুর বহু আগেই বড় পর্দার সামনে হাজির ব্রাজিল সমর্থকরা। গায়ে প্রিয় দলের জার্সি, মুখে হলুদ সবুজ রং আর হাতে পতাকা। প্রতিটি আক্রমণ, প্রতিটি সুযোগে উল্লাসে ফেটে পড়েন তারা। কিন্তু ম্যাচ এগোতেই বদলে যায় দৃশ্যপট। দুর্দান্ত ছন্দে খেলতে থাকা নরওয়ে একের পর এক আক্রমণে চাপে ফেলে ব্রাজিলকে। শেষ পর্যন্ত 2-1 গোলের পরাজয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় সেলেসাওরা। ম্যাচ শেষে উল্লাসে মাতেন বিরোধী সমর্থকরা। ব্রাজিল ভক্তদের চোখে মুখে তখন হতাশার ছাপ। অনেক চান্স পাইছে, অনেক চান্স। এতগুলো মিস কেউ করে ভাই, 4-5টা গোল, ইজি গোল। আমাদের লাক ছিল না, লাক নাই, কিছু করার নেই। তবু প্রিয় দলের পাশে থাকার অঙ্গীকার সমর্থকদের। প্রত্যাশা সব ব্যর্থতা কাটিয়ে আবারও বিশ্বমঞ্চে ফিরবে ব্রাজিল। নেইমারের লাস্ট ওয়ার্ল্ড কাপ ছিল, ওর জন্য খুবই আফসোস থেকে যাবে। পরের প্রজন্ম হয়তো নেইমার আর পাবে না। খেলা যে কমই হোক, এনজয় করতে হবে, খেলাই। হারে শেষ হলো সেলেসাওদের 2026 বিশ্বকাপের যাত্রা। তবে দেশের বিভিন্ন প্রান্তের সমর্থকদের আবেগ ভালোবাসা প্রমাণ করলো ফলাফল যাই হোক, ফুটবল উৎসবটাই আসল। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে। আর